This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আজকের জনমতের যে পর্ব, সেই পর্বটি অত্যন্ত একটি ইন্টারেস্টিং। রাদার এইভাবে যদি বলি যে আগামী ভারতবর্ষের রাজনীতি যে ইস্যুকে কেন্দ্র করে তোলপাড় হতে চলেছে এবং একটা সর্বব্যাপী একটা প্রভাব তৈরি করতে চলেছে, সেটি অবশ্যই ত্রিভাষা নীতি, ভাষা, জনসংখ্যার অনুপাতে আসন পুনর্বিন্যাস, যেটা লোকসভার ক্ষেত্রে হচ্ছে, এবং এটা নিয়ে যে হতে পারে সেই পূর্বাভাস আজ থেকে ঠিক বছর দুই আগে, তখন বাংলা বলছে বলে যে প্রোগ্রামটি করতাম, সেখানে এই বিষয়টাকে নিয়ে প্রথম আনা হয়েছে। আমার নিজেও প্রথমে বুঝতে পারিনি ব্যাপারটা, যে পপুলেশনস এবং সিট এবং রাজনীতিতে আগামী দিনে ইতিমধ্যেই অনেক কথা আপনারা দেখেছেন যে ভারতীয় ন্যারেটিভে, রাজনীতির ন্যারেটিভে জনসংখ্যা, একটি নির্দিষ্ট সম্প্রদায়, স্পেসিফিক্যালি মুসলিম ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের জনসংখ্যার গ্রোথ অত্যাধিক বেশি। এই ন্যারেটিভে হিন্দু ক্রমশ কমছে, হিন্দু ক্রমশ বিপন্ন হচ্ছে। এই ন্যারেটিভটা যখন এগোচ্ছে, তার সাথে আরেকটা এলো যে একটা বলয়, অর্থাৎ দক্ষিণ ভারতের জনসংখ্যার বৃদ্ধি মানে একদম যাকে বলে স্টেবল থেকে নিম্নগামী, কিন্তু অন্যদিকে হু হু করে বেড়েছে জনসংখ্যা। লোকসভা সিট যে নির্ধারিত রয়েছে ভারতীয় সংবিধান অনুযায়ী, 10 লক্ষ মানুষ মানে ভোটার প্রতি একটি করে লোকসভা সিট, সেই হিসাবে অনেক বৃদ্ধি পায় কনস্টিটিউশন অনুযায়ী। কিন্তু ওটা বৃদ্ধি পেলে স্বাভাবিক প্রশ্ন আর আসে যে রাষ্ট্র যেটা প্রচার হলো যে জনসংখ্যা নিয়ন্ত্রণ করে, আমরা কি তাহলে রিওয়ার্ডটা এটাই? আর এটা নিয়ে বললে কি দেশদ্রোহিতা? এই প্রশ্ন সরগরম করে দিয়েছেন তিনি অবশ্যই দ্রাবিড় মুনেত্রা কাজাগম, টিএমকে যে পার্টি ভারতবর্ষের রাজনীতিতে এক ভয়ঙ্কর প্রতিঘাত নিয়ে নেমেছিল। ভয়ঙ্কর শব্দটা এই কারণে বলছে, একদম উথাল পাতাল পরিস্থিতি গোটা দেশ জুড়ে, এই ভারত ভূমি জুড়ে দ্রাবিড় ভূমিতে তিনি মুভমেন্টের ডাক তৈরি হয়েছিল, যেটা ভারতের রাজনীতির ইতিহাসে হয়ে আছে ভাষা আন্দোলনের ক্ষেত্রে, ভাষাভিত্তিক রাজ্য গঠনের ক্ষেত্রে, যেটাই ছিল হচ্ছে সূতিকাগার, এবং তার নাম হচ্ছে আন্নাদুরাই আন্দোলন, এবং পরবর্তী ক্ষেত্রে একসময় তামিল সিনেমার 1 নম্বর চিত্রনাট্যকার, মানে তার আকাশচুম্বী জনপ্রিয়তা ডিএমকের করুণানিধি দ্বারা তৈরি হলো দ্রাবিড় মুনেত্রা কাজাগম ডিএমকে পার্টি। অন্যদিকে এম.কে. রামচন্দ্রন এবং তার সাথে জয়ললিতা, যিনি হচ্ছেন তামিল সিনেমা থেকে শুরু করে তেলেগু সিনেমা 1 নম্বর অভিনেত্রী সেই সময়, মানে অসম্ভব, মানে ধরাছোঁয়ার বাইরে একজন চরিত্র নেমে এলেন রাজনীতির ময়দানে এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলো। কিন্তু দ্রাবিড় ভূমির রাজনীতিতে বরাবরই প্রশ্ন এসেছে ভাষার প্রশ্ন, এবং কংগ্রেস একটা সময় দাক্ষিণাত্যে তার যে প্রভাব, সেই প্রভাবকে তারা অক্ষুণ্ণ রাখতে পেরেছে, যে তারা বরাবরই হচ্ছে ডিএমকে, এআইডিএমকে, তার সাথে তারা সম্পর্ক স্থাপন করতে পেরেছে, রাজনৈতিক সমঝোতা হয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত ধীর পদক্ষেপে, এবং এইটা নিয়ে যে বিতর্ক হবে, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা দুজনেই অবহিত, কিন্তু এই ব্যাপারটাকে তারা শর্ট আউট করতে চাইছেন। স্বাভাবিকভাবে ভাষা নিয়ে প্রশ্ন এসেছে, নানা কিছু নিয়ে প্রশ্ন এসেছে, এবং যেটা এম.কে. স্ট্যালিন আজ কিছুক্ষণ আগে সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন, তিনি একটা কথা বলেছেন, ভাষাগত সমতার দাবি জানানো কোনো প্রাদেশিকতা নয়। কিছু ধর্মান্ধ আমাদের দিকে আঙুল তুলছে, আমাদের শভিনিস্ট ও অ্যান্টি ন্যাশনাল বলছে। মারাত্মক অভিযোগ করেছেন যে তাদেরকে শভিনিস্ট এবং দেশদ্রোহী বলা হচ্ছে, যেহেতু আমরা তামিলনাড়ুর মাটিতে তামিলদের অধিকারের পক্ষে সরব। এইসব লোকরাই গডসের আদর্শকে মহিমান্বিত করে, এদের সাহস কি করে হয় ডিএমকে দেশপ্রেম নিয়ে প্রশ্ন করার? চীনের আগ্রাসন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিংবা কার্গিল যুদ্ধ, সরকারকে সবচেয়ে বেশি তহবিল জুগিয়েছিল তামিলনাড়ু সরকার।
আর তাদেরকে বলা হচ্ছে অ্যান্টি ন্যাশনাল। এম কে স্ট্যালিন, যিনি করুণানিধি পুত্র, করুণানিধির ইতিহাস বললাম, আন্নাদুরাই আন্দোলন, বাদবাকি অনেক কিছু জানতে পারবেন। তাহলে চোখ রাখুন আজকের জনমতের এই পর্বে। এবং প্রথমে এই মুহূর্তে কি হচ্ছে, এই যে পরিস্থিতি, কি ত্রিভাষা সূত্র, কি চাইছে তামিলনাড়ু, একটি প্রতিবেদন নেব এবং প্রতিবেদনের পর আসবো আজকের এক সুন্দর ডিবেটে। দেশ স্বাধীন হওয়ার পরে 1956 সালের 1 নভেম্বর গড়ে ওঠে মাদ্রাজ রাজ্য। 1967 সালের 18 জুলাই রাজ্যের নাম মাদ্রাজের পরিবর্তে হয় তামিলনাড়ু। শুধুমাত্র তামিল ও ইংরেজি ভাষা শিক্ষার ক্ষেত্রে দ্বিভাষার এই নীতি মেনে চলে তামিলনাড়ু। কেন্দ্রের ত্রিভাষা নীতির বিরোধিতা করে রাজ্যে তাই জাতীয় শিক্ষানীতি কার্যকর করেনি তামিলনাড়ু। ত্রিভাষা নীতিতে হিন্দি, ইংরেজি ও স্থানীয় ভাষার কথা বলা হয়েছে। মাতৃভাষার গর্বে গর্বিত অবাধ্য তামিলনাড়ুকে সবক শেখাতে কেন্দ্র তাই 2000 কোটি টাকা দেয়নি বলে অভিযোগ। এরই প্রেক্ষিতে গত ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এম কে স্ট্যালিন। শিক্ষা খাতে আটকে থাকা হকের 2000 কোটি টাকা দেওয়ারও আর্জি জানান তিনি। সেই চিঠির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দাবি করেন, ত্রিভাষার নীতি হিন্দি চাপিয়ে দেওয়ার নীতি নয়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পাল্টা দিয়ে স্ট্যালিন এরপর বলেন, তামিলদের লড়াকু মনকে জাগাবেন না। রাজ্যে এই সরকার যতদিন থাকবে তামিল ভাষা, তামিলনাড়ু এবং রাজ্যবাসীর বিরুদ্ধে কোনো কাজকে সহ্য করা হবে না। ত্রিভাষা মানা না হলে হকের টাকা আটকে রাখা কি রাজনীতি নয়? জাতীয় শিক্ষানীতির নামে হিন্দি চাপিয়ে দেওয়া কি রাজনীতি নয়? বহু ভাষার এই দেশকে একটি ভাষার জাতিতে পরিণত করার চেষ্টাকে রাজনীতি নয়? পরে এক অনুষ্ঠানে সুর চড়িয়ে স্ট্যালিন বলেন, নতুন জাতীয় শিক্ষানীতি শিক্ষার প্রসারের জন্য নয়, আসলে হিন্দি ভাষার প্রসারের জন্য। তাই 2000 কোটি টাকার জায়গায় 10,000 কোটি টাকা বরাদ্দ এলেও তামিলনাড়ুতে তিনি জাতীয় শিক্ষানীতি চালু করবেন না। তামিল জাত্যাভিমানের প্রশ্নে প্রয়োজনে গেট আউট মোদি কর্মসূচির কথাও শুনিয়ে দেন উপমুখ্যমন্ত্রী তথা স্ট্যালিন পুত্র উদয়নিধি। তামিল ভাষার প্রশ্নে একই সুর প্রধান বিরোধী দল এডিএমকেরও। হিন্দি সহ ত্রিভাষা নীতিকে অপ্রয়োজনীয় বলেই মন্তব্য করেন এডিএমকে নেতা পলানিস্বামী। তার কথায় তামিলনাড়ুতে 3 ভাষা চাপিয়ে দেওয়ার পরিকল্পনা ঠিক নয়। কেন্দ্রকে এই পরিকল্পনা ত্যাগ করতে অনুরোধ জানাচ্ছে। অভিনেতা কমল হাসানের দল মক্কেল নিধি মায়াম বা এমএনএমও এই প্রশ্নে বাকি 2 দলের সঙ্গে সহমত। কমল হাসানের স্পষ্ট কথা, তামিলরা ভাষার জন্য প্রাণ দিয়েছেন, তাই ভাষা নিয়ে খেলতে যাবেন না। স্ট্যালিনও তাই বলেছেন। তারা হিন্দি বিরোধী নন, কিন্তু হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে। 1967 সালে সিএন আন্নাদুরাই ক্ষমতায় এসে দ্বিভাষা নীতি গ্রহণ করেছিলেন। ভাষার সূত্রেই সেই সময় রাজ্যের নাম হয় তামিলনাড়ু। যারা জোর করে হিন্দি চাপিয়ে দিতে চাইছেন তাদের বোঝা উচিত এটা আধিপত্যবাদের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। যেভাবে মনে করা হচ্ছে দেশে একটি ধর্ম থাকা উচিত, তেমন ভাবেই দেশে একটি ভাষার পক্ষেও সওয়াল করা হচ্ছে। সব বিষয় হিন্দি ভাষাভাষীদের অগ্রাধিকার দেওয়া হলে ভিন্ন ভাষার মানুষদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা হবে। চেষ্টা করা হচ্ছে একজনের মাতৃভাষার ওপরে হিন্দি চাপিয়ে দিতে। ঠিক এই প্রশ্নেই তামিল ভাষাভাষী তথা গোটা তামিলনাড়ুর বিরোধিতা। 4 মার্চ মঙ্গলবার এই ইস্যুতেই ফের কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারকে তীর মারেন স্ট্যালিন। উত্তর ভারতের রাজ্যগুলিতে তামিল বা অন্য কোনো দক্ষিণী ভাষার প্রসারে প্রতিষ্ঠান গড়ে তুলতে কেন্দ্র উদ্যোগী না হওয়ায়
বিস্ময় প্রকাশ করেন তিনি। হিন্দি আগ্রাসন ইস্যুতে দলীয় কর্মীদের জন্য ধারাবাহিক লেখা প্রকাশ করে চলেছেন MK স্ট্যালিন, যার নাম দেওয়া হয়েছে অল টাইম অপোজিশন টু হিন্দি ইম্পোজিশন। মুখ্যমন্ত্রী সেখানেই বলেছেন, দক্ষিণ ভারতের লোকদের হিন্দি এবং উত্তর ভারতের লোকদের কোনো একটি দক্ষিণী ভাষা শেখা উচিত, যাতে জাতীয় ঐক্য মজবুত হয়। এই লক্ষ্যে জাতির জনক মহাত্মা গান্ধী 1918 সালে গড়ে তুলেছিলেন দক্ষিণ ভারত হিন্দি প্রচার সভা। চেন্নাইয়ে এই সভার কার্যালয় নিজেও অংশ নিয়েছিলেন। 1964 সালে এই প্রতিষ্ঠানকে ইনস্টিটিউশন অফ ন্যাশনাল ইম্পর্টেন্স ঘোষণা করে সংসদ। এখন দক্ষিণ ভারত জুড়ে এই সভার 6000 শাখা। এই প্রেক্ষিতে স্ট্যালিন বলেন, এবার উত্তর ভারতে তামিল প্রচার সভা বা দ্রাবিড় ভাষা সভা গড়ে তোলা উচিত, যাতে উত্তর ভারতের লোকেরা দক্ষিণ ভারতের অন্তত একটি ভাষা শিখতে পারে। পশ্চিমবঙ্গের মতোই তামিলনাড়ুতে 2026 সালের বিধানসভার নির্বাচন। তার আগে ভাষার প্রশ্নে স্ট্যালিনের এই অবস্থান তামিল জাত্যাভিমানেরই সূচক। হিন্দি আগে না মাতৃভাষা আগে, হিন্দুত্ব আগে না জাত্যাভিমান আগে? হয়তো সেই জরুরি প্রশ্নেই ভোট হবে দক্ষিণের এই রাজ্যে। রাজ্য বিজেপিও তাই পাল্টা গেট আউট স্ট্যালিন কর্মসূচি নিয়েছে। কিন্তু ভাষার প্রশ্নে শাসক দল ডিএমকে এবং প্রধান বিরোধী দল এডিএমকে এর অবস্থান এক হওয়ায় দক্ষিণা বাতাস অবাধেই বইছে। ধ্রুপদী ভাষার তকমা পাওয়া বাংলার মাটিতেও কেউ কেউ হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে সরব। তবে বাংলা ভাষার প্রশ্নে, রাজনৈতিক অবস্থানের প্রশ্নে এখনো কার্যত ভাষাহীন প্রায় সব দলে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। নিশ্চয়ই আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে অবস্থান করেন। অত্যন্ত পরিস্থিতি হয়েছিল এটা, যে সময় এই আন্নাদুরাই আন্দোলন এবং ভাষার প্রশ্নে ভারতবর্ষের যে পুনর্গঠন, সেই সময়টায় হচ্ছে এমনই একটি রাজ্য। এবং জওয়াহরলাল নেহরুর যে ত্রিভাষা নীতির ক্ষেত্রে আপনারা দেখলেন মহাত্মা গান্ধী প্রতিষ্ঠিত হিন্দি প্রচার সভা যেভাবে দক্ষিণ ভারতে 6000 শাখা করেছে, এদিকে উত্তর ভারতে বাদ বাকি ভাষা শেখার কোনো দরকার নেই। মানে কেউ কেউ না শিখলে চলবে, কাউকে কাউকে অনেক কিছু শিখতে হবে, কাউকে কাউকে পেতে হবে, কাউকে কাউকে বেশি উদার হতে হবে, কাউকে কাউকে উদার না হলেও চলবে। এটা কি আজকের সময় বা মানবে? স্বাভাবিক এইসব প্রশ্ন নিয়ে বিতর্ক সরগরম করতে আজকে আর+ স্টুডিওতে 3 জন রয়েছেন বাংলা পক্ষে সাধারণ সম্পাদক ডক্টর গর্গ চট্টোপাধ্যায়, এবং আপনাদের শুরুতে যে কথাটা বলেছিলাম, প্রায় 1.25 বছর আগে এই যে জনসংখ্যা এবং ডেমোগ্রাফি এবং পপুলেশনের সাথে ভারতবর্ষের ভাষা এবং রাজনীতিটা গিয়ে যে একটা অবস্থান কোন জায়গায় যেতে পারে সম্যক ধারণা দিয়েছে। এবং গোটা পর্বটা আমি লাইভ করেছিলাম এই কারণে যে আমি নিজে বুঝতে চাইছি, এবং তার কারণ সেই সময় এটা হয়েছিল, কিন্তু সেটা ফিরে এলো। এবং ইন দ্য মিন টাইম বাংলা পক্ষ যেহেতু এই রাজ্যে বিভিন্ন ইস্যুতে বাংলা বাঙালির স্বার্থ এবং তার যে অধিকার, সে প্রশ্নে তারা রয়েছেন, এবং যেটা ডিএমকে, এবং আমি গর্গ চট্টোপাধ্যায় রয়েছেন, লিপিকা ঘোষ রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র। অত্যন্ত কংগ্রেসের অবস্থান জানাটা আমাদের কাছে প্রত্যেকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এই ভাষাভিত্তিক রাজ্য গঠনের সময় তখন বলা হতো, ডক্টর রজনী কোঠারি যিনি বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, তাই বলতেন দ্য কংগ্রেস রেজিম অফ ইন্ডিয়া, যেটা এখন বলা যেতে পারে বিজেপি রেজিম অফ ইন্ডিয়া, মানে রেজিম। সেই সময় এই আন্দোলন এবং ডিএমকের সাথে কংগ্রেস হচ্ছে নির্বাচনী জোট তামিলনাড়ুতে, অত্যন্ত দৃঢ় যেটা নির্বাচনী জোট বলা যায়, সেটা ডিএমকের সাথে কংগ্রেসে। এবং অবশ্যই রয়েছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য মুখপাত্র আমাদের সঙ্গে প্রীতম দত্ত, এবং ভারতীয় জনতা পার্টি সাথে এই ব্যাপারটা একদিকে যেখানে চলছে, আমি প্রীতমের কাছেই প্রথম প্রশ্নটা রাখবো। একদিকে হচ্ছে হ্যাশট্যাগ ক্যাম্পেন গো ব্যাক মোদি, আর অন্যদিকে বিজেপি হচ্ছে গো ব্যাক স্ট্যালিন। এই যে চলছে ভাষার প্রশ্নে, এতক্ষণ আমরা বিভিন্ন বিষয়ে প্রতিবেদন নিয়ে চর্চা করে যেটা আসছে, এটাকে কিভাবে ট্যাকেল করবে বিজেপি? ওখানে তামিল হিন্দুরা সেটা নিয়ে ভাববে, এবং যেভাবে এই স্ট্যালিনের ছোট ছেলে যেভাবে ইরেডিকেশন অফ হিন্দু ধর্মা
বলেছেন, তা নিয়ে সেমিনার করছেন এবং তারা তার মতামতে বিশ্বাস করেন। অথচ মানে সুজিতদা বললে অবাক হবে যে ওখানে প্রায় 36,425টা মন্দির, 56টা মঠ এবং আরও নানা রকম রিলিজিয়াস হিন্দু রিলিজিয়াস অর্গানাইজেশন আছে। তারা সেটা প্রত্যেকটা গভর্নমেন্টের আওতায় এবং গভর্নমেন্ট সেখান থেকে ট্যাক্স নেয় এবং ট্যাক্স নিয়ে হজের সাবসিডি দিত এরকম গভর্নমেন্ট। এবং দেখুন এই যে আজকে যে তামিল ভাষার কথা বলছেন না, তামিল ভাষা নিয়ে একটা আঞ্চলিকতা বাদের সৃষ্টি করার চেষ্টা করছে, তো সেইটা কোনো ফলপ্রসূ হবে না। তার কারণ হচ্ছে এই নরেন্দ্র মোদী তামিল সঙ্গম বলে একটা প্রোগ্রাম চালু করে। যেসব ভাষাগুলো ধরুন আজকে এই আপনি গান্ধীজির উদাহরণ দিয়ে বললেন যে এরা নিজেদের রাজনীতি করার জন্য এরকম কিছু আপনার সংগঠন প্রতিষ্ঠা করে যেগুলো হিন্দি বলয়ে ছড়িয়ে দিয়েছেন, কিন্তু অনেক মাতৃভাষা করে দিয়েছেন, সেটা না হওয়ার জন্যই আজকে এরকম একটা ভাবধারা বা এরকম একটা আঞ্চলিকতাবাদের সৃষ্টি হচ্ছে। আজকে সেটা করার জন্যই কিন্তু ন্যাশনাল এডুকেশন পলিসি, সেখানে মাদার ল্যাঙ্গুয়েজকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয়েছে এবং আমরা সেটা পলিটিক্যালিও বলি যে আমরাই প্রথম যে আমাদের দেশে যে এন্ট্রান্স এক্সামগুলো হয় সেগুলো আমরা মাতৃভাষা করার জন্য আমরাই প্রথম সে নীতি নিয়ে এসেছি, এখন সব কটা সে মাতৃভাষাতেই হয়। এছাড়াও তামিল সঙ্গম বলে একটা সিস্টেম শুরু করেছেন, যেসব জায়গায় ধরুন গুজরাট তামিল সঙ্গম হচ্ছে, আজকে বেনারসে তামিল সঙ্গম হচ্ছে, এবং যে হিন্দি বলয় যে কথা আজকে বলা হচ্ছে সেখানে আমি কয়েকদিন আগে কুম্ভে গেছিলাম, তো আমি এটা তুলেছিলাম নিজের ক্যামেরায়। একটু যদি আপনার ক্যামেরা একটু যদি ফোকাস করে দেখায় তাহলে দেখবেন এখানে আপনার হিন্দিও আছে, ইংরেজিও আছে এবং তামিল ভাষা আছে। তো এইটা হচ্ছে আজকে ভারতীয় জনতা পার্টির ভাবধারা এবং ভারতীয় জনতা পার্টির চিন্তাধারা যে একদম ঠিক সব রকম ভাষা শেখা উচিত। সেই জন্যই যেরকম বাংলা ভাষা, অ্যাসামিস, এই দুটো ভাষাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ কে করেছে? নরেন্দ্র মোদী সরকার করেছে। কিন্তু আর কোনো দিক এখন নেই। যেরকম মমতা ব্যানার্জির আগের বার ক্যাম্পেইন শুরু করেছিলেন বাংলার মেয়েকেই চায়, তারপর বাংলার মেয়েদের কি অবস্থা সেই সন্দেশকালী থেকে শুরু করে আরজিকর থেকে শুরু করে এই সেদিনকে খড়গপুরের রাস্তায় শুরু করে, এটাই সেটাই বলছি, সব জায়গাতেই তো বাঙালি মেয়েরাই আক্রান্ত, সব জায়গাতে বাঙালি মেয়েরাই আক্রান্ত। তো সেখানটায় এই যে ইম্পোজিশনটা করে আসলে ভোটার রাজনীতি করলে হবে না। আজকে হিন্দু সনাতনীরা যেভাবে জাগ্রত হয়েছে, যেভাবে ইরেডিকেশন অফ হিন্দু ধর্ম বলে এই স্ট্যালিনের পুত্র চালাচ্ছেন, সেই জন্য আজকে যেভাবে কোয়েম্বাটুরে সদ্গুরুর মন্দির আক্রমণ করছেন একের পর এক, তো সেইগুলোর থেকে আজকে বেরিয়ে আসার জন্য তামিলনাড়ু রেডি হচ্ছে। সেই জন্য আবার এই ল্যাঙ্গুয়েজ আঞ্চলিকতা নিয়ে আসছে। অথচ এই তামিল ল্যাঙ্গুয়েজকে সব রকমভাবে গুরুত্ব ভারতীয় জনতা পার্টির সরকার দিয়েছেন। প্রথম সরকার এই তামিল সঙ্গম শুরু করেছে, প্রথম সরকার MILA মানে মাদার ল্যাঙ্গুয়েজে বিভিন্ন ইন্টারেস্টগুলো শুরু করেছে, প্রথম সরকার আজকে এনইপিতে মাদার ল্যাঙ্গুয়েজের জায়গা করে তাও এগুলো করবে। তার কারণে আমি এবার একটু আসবো হচ্ছে গর্গ চট্টোপাধ্যায়ের কাছে, তারপর আমি আসবো লিপিকা ঘোষের কাছে। গর্গ চট্টোপাধ্যায়, আপনি শুনলেন যে এই জায়গাটা, আমার প্রশ্ন হচ্ছে দীর্ঘদিন ধরে একটা বিতর্ক চলছে জনসংখ্যা নিয়ন্ত্রণ, ভাষা এবং স্ট্যালিন যে জায়গাগুলোকে বলতে চাইছেন এর ভিত্তি শুধু এটা আজকে নয়, হয়তো আজকে পরিপ্রেক্ষিতটা অন্য, ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় রয়েছে, যুক্তি কি একই থেকে যাচ্ছে? মানে এই জায়গা থেকে এই কেন এত বছর স্বাধীনতার পরে এই ত্রিভাষা নীতি ঠিকমতো ইমপ্লিমেন্ট হচ্ছে না? কেন এই বিরোধতা থাকবে হিন্দি ভার্সেস দ্রাবিড়িয়ান ল্যাঙ্গুয়েজ, বা এই পরিস্থিতিটা কেন মানে থাকবে? এটা একটা খুব গুরুতর প্রশ্ন। খুব সুন্দর প্রশ্ন এবং এটা বোঝা দরকার। প্রথম কথা, যে ত্রিভাষা নীতিটা কেন ইমপ্লিমেন্ট হচ্ছে না, ঠিক আছে? প্রশ্ন হচ্ছে ত্রিভাষা নীতিটা দরকার কার? যে কোনো জাতির কি দরকার এটা আমাদের এই পৃথিবীতে বাঁচতে? এক হচ্ছে মাতৃভাষা, এটা সকলের দরকার। সেটা একটা ভোজপুরিয়ারও দরকার, সেটা একটা তামিলেরও দরকার, সেটা আমি একজন বাঙালির দরকার, একটা ফিনল্যান্ডে ফিনিশের দরকার, সকলের দরকার, ঠিক আছে? এরপরে কি দরকার? যে ভাষাটা আমাকে দুনিয়ায় খুঁটে খাওয়াবে, সেই ভাষার নাম কি? সেই ভাষার নাম হচ্ছে ইংরেজি। সেই ভাষাটা আপনি গ্রিনল্যান্ডে বলুন, বলবে ইংরেজি, চীনে যান বলবে ইংরেজি, ঠিক আছে, বর্মায় যান বলবে ইংরেজি, উত্তরপ্রদেশে যান বলবে ইংরেজি, ঠিক আছে, সবচেয়ে বেশি ক্রেজ কি জানো, ল্যাপিডেক্স ইংলিশ স্পিকিং কোর্স, ঠিক আছে, থেকে শুরু করে তামিলনাড়ুতে যান, বাংলায় যান, স্পোকেন ইংলিশটা কিন্তু ভালো থাকতে হবে, তাই না? ওকে, এরপরে তৃতীয় ভাষাটি কোত্থেকে আসে? তৃতীয় ভাষা যে হিন্দিকে তৃতীয় একটি ভাষা হিসেবে ঢোকানো, এর মানে আর কিছুই নয়। এর মানে এটা কিন্তু আজকের জিনিস, এটা কংগ্রেস আমলের জিনিস। তখন কিন্তু নেহেরুর সময়, হ্যাঁ একদম, নেহেরু
আমি বলছি সেটা হচ্ছে যে হিন্দি উর্দু বলা হয়, হিন্দি উর্দু একই ভাষা, রিটার্ন পার্টগুলো আলাদা, রিটার্ন ফর্মগুলো আলাদা। তো সেইটা কিন্তু বিস্ফারিত জনসংখ্যা, সেগুলোকে এবার পুশ করা হবে, করতে হবে তো অহিন্দি এলাকায়, কারণ ওই হিন্দি এলাকায় তো পপুলেশন যারা কোনো প্রোডাকশন হয় না, ঠিক আছে? আর অহিন্দি এলাকায় রেভিনিউ প্রোডাকশন হয়, সকলে জানে, ঠিক আছে? আপনি যদি ফাইন্যান্স কমিশনের ডেটা দেখেন, কোন কোন স্টেটগুলো সেন্টারকে নেট দেয়, সব অহিন্দি রাজ্য, কোন কোন স্টেটগুলো সেন্টার থেকে নেয় জোকের মতো, হিন্দিভাষী রাজ্য, গোদা গোদা যেগুলো, ইউপি, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, এইগুলো, এই তো গল্পটা, ঠিক আছে? কিন্তু সেখানে খাওয়া দিতে পারছে না, তাই পুশ করছে, হাম দো হামারা তো বঙ্গাল মে ভেজ দো, হাম দো হামারা দো তামিলনাড়ু মে ভেজ দো, হাম দো হামারা দো মহারাষ্ট্র মে ভেজ দো করে এক একজন, কোথাও একজন স্টালিন তৈরি হবে, কোথাও একজন রাজ ঠাকরে তৈরি হবে, কোথাও একজন একটা বাংলা পক্ষ তৈরি হবে। তার মানেটা কি? কোথাও একখানা তারা নিজেদের সমস্যা সমাধান করতে পারবে না। আরে ভাই, আজকে সারা ভারতে যে কোনো রাজ্যের, যে কোনো বোর্ডের, যে কোনো স্কুলে একটি ভাষা কমন, সে ভাষার নাম ইংরেজি। এরকম কোনো স্কুল নেই, ঠিক আছে? মানে কি বলবো, চতুষ্পাটি থেকে মাদ্রাসা, তামিল বোর্ড থেকে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে সিবিএসসি, ইংরেজি কমন, ঠিক আছে? তো কমন ল্যাঙ্গুয়েজ তো হয়েই আছে। এক, তুমি হিন্দি বলায় তোমার সে আইকিউ নেই ইংরেজি শেখার, তাই জন্য আমরা হিন্দি শিখবো। অদ্ভুত যুক্তি, তাই না? তুমি অদম, তাই আমি উত্তম হইব না, এবং আমাকে এক্সট্রা একখানা হিন্দির বোঝা আমাকে নিয়ে চাপতে হবে সারা জীবন, যখন আমি সেই জিনিসটা আমি সাইবার সিকিউরিটি পড়তে পারি, আমার একটা বাচ্চাকে পড়াতে পারি। আজকে নতুন কত জিনিস তাকে শিখতে, ইন্টারনেট অফ থিংস পড়বে, তা না পড়ে কি পড়বে? এমন একটা এলাকার ভাষা, যে এলাকাটা, ঠিক আছে, যদি তারা নিজেদের যদি খণ্ডীবৃত্তি করতে হতো, সোমালিয়ার থেকে খারাপ হতো। মানুষ কোথাকার ভাষা শেখে? যেখানে ইকোনমিক অপরচুনিটিস বাড়ানোর জন্য মানুষ ইংলিশ কেন শেখে? মানুষ আজকাল চাইনিজ বা স্প্যানিশ কেন শিখতে চায়? বড় একখানা দুনিয়া। আমার তো বরং বলা উচিত, বলা খুব স্পষ্ট তো দরকার। এই অবস্থানে থাকলে দেশের মধ্যে যে একটা হারমোনি বা একটা হারমোনি আছে তো, একটা খুব ইন্টারেস্টিং কথা, এইটা যে সমস্যা মনে হচ্ছে না, স্ট্যালিন এই নিয়ে একখানা খুব রিসেন্ট একটা দারুণ কোটেশন দিয়েছে, আমি লিখে এনেছি এইটা, যে হিন্দি বলা থেকে যে ভয়ঙ্কর রিয়াকশন, যে আবার কি তামিল আর বাংলা আর হিন্দির এক সংবিধানে সমান হবে? আরে হ্যাঁ রে ভাই রে, সমান হবে। আমরা সমানভাবে ভারতীয়। হিন্দি বললে বেশি ভারতীয়, তো তুমি ভারতীয় সেনার ভর্তি পরীক্ষা মাতৃভাষায় দিতে পারবে, আর আমি বাঙালি সুভাষচন্দ্র বসুর জাতির বলে কম ভারতীয়, মাতৃভাষায় পরীক্ষা দিতে পারবো না। এটা তো হবে না, এটা তো মানবো না। উনি বলেছেন স্ট্যালিন, when you are accustomed to privilege, যখন তুমি একখানা প্রিভিলেজ, যেটা বিশেষ একখানা সুবিধা প্রাপ্তি, এতে এমন অভ্যস্ত হয়ে গেছো যে ইকুয়ালিটি ফিলস লাইক অপারেশন, তখন সাম্য বা সমানাধিকারটাকেই মনে হচ্ছে এ তো খুব চাপের বিষয়। মারাত্মক কথা, ডেফিনেটলি। মানে এম কে স্ট্যালিন, আমি তো বললামই, এবং শুধু এম কে স্ট্যালিন না, তার যে আন্নাদুরাইয়ের কথা বললে, আন্নাদুরাই একখানা খুব ইন্টারেস্টিং কথা বলেছিল, যে হোয়াট ইজ টু বি দ্য কমন ল্যাঙ্গুয়েজ। তখন এইসব ডিবেট হয়েছে, এখন তো বিজেপি, তখন কংগ্রেস, ওটারই ফর্ম এটা, ঠিক আছে? এবার কথাটা হচ্ছে যে তখন আন্নাদুরাই বলছেন যে কমন ল্যাঙ্গুয়েজ যদি হতেই হয়, সেটা কোন ল্যাঙ্গুয়েজ হতে হবে? যে ল্যাঙ্গুয়েজে প্রতিটি লিঙ্গুইস্টিক গ্রুপের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ ইকুয়াল। অর্থাৎ এটা কারুর মাতৃভাষা আর কারুর শেখা ভাষা এটা হতে পারে না। তাই জন্য ইংরেজি, কারণ এটা হচ্ছে কারুরই মাতৃভাষা না এবং দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের ভাষা। আরে এগুলো তামিলরা, কন্নড়রা, আমরা বাঙালিরা, আমরা একটা ব্রেন নিয়ে চলি দুনিয়াতে, আমরা ইউপি, বিহার, ছাপড়া, বালিয়া থেকে শিখবো। ওকে 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 দ্যাট মানে এটি বিতর্ক, এবং আমি আসবো হচ্ছে কংগ্রেসে। আমি মনে করি এই জায়গাটায় কংগ্রেসের অনেক কিছু বলার আছে। প্রথমত হচ্ছে আন্নাদুরাই বা এসে ত্রিভাষা নীতি, এমনিতে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ ছিল, বামে তখন কমিউনিস্ট থেকে শুরু করে অনেকেই করতেন। মানে তখন জওহরলাল নেহেরু প্রধান বিরোধী নেতা, জগজীবন রামিও তার মন্ত্রিসভার, বা রাম মনোহর লোহিয়া হোক, অল দিস আর মানে স্টলওয়ার্ড, তারা হিন্দি বলে। আর অন্যদিকে ইএমএস নম্বুদ্রিপাদ, বাসব পুন্নাইয়া, বা হচ্ছে পশ্চিমবঙ্গে বিধানচন্দ্র রায়, এই যে কম্পোজিশনস, তখন ত্রিভাষার নীতি হচ্ছে, তখন এর হচ্ছে। এবং আন্নাদুরাই এসে মানে অগ্নিবর্ষী মুভমেন্ট, যা কংগ্রেসকে কার্যত ডিএমকে প্রতিষ্ঠা, এবং কংগ্রেস নাও ইজ দ্য জুনিয়র পার্টনার বলা যেতে পারে একটা ডিএমকে পদান্নতায় রয়েছে, সেটা রাজনৈতিক পদান্নতায়, আমি ওটাই মিন করতে চাইছি। এরকম একটা জায়গায় শুরুটা কংগ্রেসের আমলে, এখন হচ্ছে এমন একটা ফল আউট, যার একটা নির্বাচনী, মানে এটাকে এখন তাহলে কী ভাষায়, কংগ্রেসকে তো একটা জোরালো স্ট্যান্ড পয়েন্ট নিতে হবে এই প্রশ্নে।
কি স্ট্যান্ড পয়েন্ট তাহলে কংগ্রেস নেবে? না, সারা ভারতবর্ষ জুড়ে যোগাযোগের ভাষা হিসাবে হিন্দি ভাষা, কারণ আমাদের দেশে সবথেকে বড় কথা ভারতবর্ষে প্রচুর মানুষ আছে যারা ন্যূনতম শিক্ষাটুকুও পায়নি, তাদের পক্ষে ইংরাজি ভাষা ব্যবহার করা তো সম্ভব নয়, একটা বিদেশি ভাষাকে শেখা সেটা যেমন একটা ব্যাপার। মাতৃভাষায় কথা বলার সবথেকে বেশি ভালো অ্যাডভান্টেজ যে আমি আমার মাতৃভাষায় যতটা বোঝাতে পারবো অন্য কোনো ভাষায়, কোনো একটা ভাষা শিখে কিন্তু সেই আবেগটা বহিঃপ্রকাশ হয় না। সেই সময় গান্ধীজি করেছিলেন যে হিন্দি ভাষা শেখা দরকার, কিন্তু এই যে হিন্দি ভাষাকে চাপিয়ে দেওয়া সারা দেশের উপরে এবং তাকে রাষ্ট্রভাষা করার একটা যে প্রয়াস, যে মানে একটা আগ্রাসন, এইটা কিন্তু কংগ্রেস কোনোদিনও করেনি। এইটা যে বিজেপি এই মুহূর্তে যে আগ্রাসনের নীতিটা খেলছে, এটা আমার মনে হয়, যেটা একটু আগে প্রীতম আমাকে বললো যে প্রীতম এখানে বললো যে ওটু গুলিয়ে দেওয়ার চেষ্টা করলো, বললো যে ভোটের রাজনীতি। বিজেপি কি ভোটের রাজনীতি খেলছে না? আমার খুব অবাক লাগছে যে এইটা আজকে যদি একদম স্পষ্ট ক্লিন অ্যান্ড ক্লিয়ার যদি আমরা ইয়ে করি, তাহলে দাক্ষিণাত্য কিন্তু অনেক বেশি কংগ্রেস মনোভাবাপন্ন। দাক্ষিণাত্যে আমরা কংগ্রেসের অনেক বেশি সেখানে শক্তিশালী, কর্ণাটকে সরকার আছে, একদম শক্তিশালী জায়গা দেখতে পাচ্ছি, কেরালাতে সরকার, স্ট্যালিনের সঙ্গে একটা আমাদের জোট রয়েছে, সেই আমরা দেখতে পাচ্ছি। সেইটা কিন্তু উত্তর ভারতে, উত্তর বলয়ে কিন্তু সেখানে সিট বেশি এবং উত্তর বলয়ে কিন্তু বিজেপির একটা প্রাধান্য আছে। তাহলে আমার বারবার করে মনে হচ্ছে যে আজকে হিন্দু মুসলিম করে করে বিজেপি ক্লান্ত, দেখতে পাচ্ছি সেটা করে আলটিমেটলি 29-এর ইলেকশন জেতা যাবে কিনা আমরা জানি না। সেই কারণে কি এই আজকে এই খেলাটা খেলা হচ্ছে যে ভাষাভিত্তিক জনসংখ্যা ডিলিমিটেশন, এইগুলো সমস্ত কিছু করে সেখানে কি তাদের জায়গা পাকাপোক্ত করবার? না, ডিলিমিটেশনস নিয়ে কিন্তু এখনো কংগ্রেসের কোনো বক্তব্য স্পষ্ট তো আমার নজরে পড়েনি। রাদার বিজেপি যেটা পছন্দ নয় বা বিজেপি এই মুহূর্তে করছে না, কাস্ট সেন্সাস, সেই দিকে কংগ্রেস অনেক বেশি। হ্যাঁ, জনগণনা তো আমরাই বলেছি, আমরা বারবার করে বলেছি জনগণনার কথা আমরা বলেছি, কিন্তু তারপরেও এই যে জিনিসগুলো করে বিজেপি কি তাদের জায়গা পাকাপোক্ত 29-এর জায়গা পাকাপোক্ত করতে চাইছে? ভোট, আজকে যে ভোট রাজনীতির কথা বললে, তাহলে তো বিজেপি বেশি ভোট রাজনীতি করছে এই মুহূর্তে, এইগুলোকে নিয়ে আসছে শুধুমাত্র কারণ নেই। বক্তব্য শুনলাম, আমি গর্গ হাত তুলেছে বিজেপি, বিজেপির বয়ানটা শুনতে একটু কেন এটা ফেস করতে হবে বিজেপিকেই? না, ফেস করার কিছু নেই তো রাজুদা। তুমি আরে সুজিতদা, তুমি যে প্রতিবেদন দেখো না, পুরো ব্যাপারটাই যে হিন্দি ইম্পোজিশনটা, একটা ল্যাঙ্গুয়েজকে ইম্পোজ করে দাও, সেটা তো একদম জনসংখ্যা যা ইম্পোজ করার সুবিধা তো তুমি বারবার, সেটা তো শুরু হয়েছে সেই ওই টাইম থেকে, নেহরুর টাইম থেকে, তারপর গান্ধীজির এই সংস্থা বানানো। তোমার প্রতিবেদন দেখলাম তো নরেন্দ্র মোদী এসে কি করেছে, এসে প্রথমেই 2022 থেকে চিন্তা ভাবনা নিয়েই এগোচ্ছে। 2022 থেকে খুব ইম্পর্টেন্ট, তো এটাতে ঝগড়া করতে হলে তো বলতেই পারবে না। তো 2022 থেকে তামিল সঙ্গম শুরু করেছে। কেন? তার কারণ হচ্ছে এই ধরুন আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছে উনি, যে বিভিন্ন ওখানকার আঞ্চলিক পোশাক আশাক পরছে, তার কারণটা কি? একটা প্রাইম মিনিস্টার সে আঞ্চলিকভাবে করলে সেটা আজকে আসামের গামছা নিয়ে উনি ঘুরে বেড়াচ্ছেন, তার মানেটা কি? শুধু গামছাটা পছন্দ তাই সেটা নয়, রিকগনিশন দেওয়া। এই রিকগনিশন তো একমাত্র ভারতীয় জনতা পার্টির নেতারা দিয়ে যাচ্ছেন, এবং আমরা চাই ভারতবর্ষের যে এথনিকটা আছে সেই এথনিকটা প্রত্যেকটা নিজেদের মাদার ল্যাঙ্গুয়েজেই একমাত্র আছে, প্রত্যেকটা জিনিস। তামিল ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড, তো সেরকম সংস্কৃত তাই। তো আমাদের সব কিছুর সাথে সব কিছুর একটা আদান প্রদান সেই মেডিকেল বৈদিক যুগেও ছিল, এখনও আছে। কিন্তু এই কিছু লোক যারা ইরেডিকেশন অফ হিন্দু বলে, যারা ওই ডেঙ্গু ম্যালেরিয়ার সাথে হিন্দু ধর্মকে তুলনা করছে, তখন যখন এই প্রভাব পুরো তামিলনাড়ুতে পড়ছে, তখন এই আঞ্চলিকতা বা একটা ভাষার রাজনীতি নিয়ে চলে আসছেন আজকে এই আজকে আন্নাদুরাইয়ের আন্দোলনের সময় বা ওই সময় কার বিরুদ্ধে আন্দোলন করেছে, কার সরকার ছিল? অবশ্যই কেন্দ্রের সঙ্গে, এবং সেটাই তো বলছি, এবং যেই কনস্টিটিউশনে
বি আর আম্বেদকর মাদার ল্যাঙ্গুয়েজকে জায়গা দিয়ে গেছেন, তারা আপনার আমাদের পড়াশোনার মধ্যে সেটা তো ছিল না। আমাদের তো কেন সেটা সব রাজ্য করতে চাইছে না তো, পার্টিকে আসার পর কেন প্রত্যেকটা এন্ট্রান্স এক্সামিনেশন গুলো আজকে মাদার ল্যাঙ্গুয়েজে করতে হলো? তার কারণ ছিল না, কংগ্রেস করে যায়নি। তো আমরা তো একমত, প্রত্যেকটা আমার মাতৃভাষা। কংগ্রেসের সময় দেখলো রাজ্যের হাতে দাওয়া ছিল অনেকগুলো, কংগ্রেস বিরোধিতাও করেনি। আন্নাদুরাই আন্দোলন থেকে কংগ্রেস বিরোধী, কংগ্রেস যারা রাজ্যের হাতে ছিল তারাও করেনি। তো সুতরাং এটা ভারতীয় জনতা পার্টি বিরোধিতা করছে বলে তুমি রুল করে করা হয়েছে। তো সুতরাং আজকে ভারতীয় জনতা পার্টি চাইছে যে আমরা মানে সবাই ওই বিরোধ মানে আপনার যে ঐক্যটা আমাদের মধ্যে, বিভেদের মধ্যে ঐক্য আছে, অনেক ভাষার মধ্যেই একটাই পরিচয় যে ভারতীয়। ভারতীয় বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ আছে, এটা আমরা স্বীকার করি এবং আমাদের সলওয়ার্স প্রত্যেক নেতা সেটা ওপেনলি বলেছে এবং আমাদের নীতিতেও তাই, এনইপি তো তাই আছে। ওকে, বেশ, এটা গর্গ, এটা তো তাহলে ও যেটা বলতে চাইছে এটা এই মহাকুম্ভে যারা প্রত্যেকটা লোক ওই তামিলনাড়ু থেকে গেছে না, তারা সাইনবোর্ডে তাদের তামিল ভাষা দেখেই ওই ত্রিবেণী সঙ্গমে খুঁজে পেয়েছে। তো সুতরাং এইগুলো বলে হিন্দু ঐক্যকে ভাঙা যাবে না, এটা যারা ভাবছে হিন্দুস্তান না, এটা তুমি করছো। আমি বলছি হিন্দু ঐক্য, সেই হিন্দু বাঙালি হতে পারে, হিন্দু তামিল হতে পারে, হিন্দু কেরালাইট হতে পারে, হিন্দু সবাই যারাই ভারতীয় থাকে তারাই হিন্দু না। সেটা তো এটা তো এর সাথে মানে ভাষার প্রশ্নটা আমাদের এনইপিতে পরিষ্কার আছে যে মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে সবকিছু, যেটা আগে ছিল না। মাদার ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান লার্ন এনিথিং, সেটার রাইট এখানে এইটা অবজেকশন জানাচ্ছি। যারা ভারতীয় তারা শুধুমাত্র হিন্দু এটা তো নয়, ভারতবর্ষ তো সেই নীতি মেনে চলে না। এটা কেন বলছে? এখানে সব রকম ভাষা ধর্মের মানুষ রয়েছে, তাহলে যারা ভারতবাসী তারা শুধু হিন্দু, এটা তো কখনো এই বাক্যটাই তো ভুল বাক্য একেবারেই রয়েছে। সবাই ঠিক কথাই, এবং যেটা নিয়ে হচ্ছে যে অতীতে যদি উপনিষদ থেকে শুরু করে সেখানে হিন্দুর থেকেও বেশি ভরত রাজা, ভরত এই শব্দগুলো এসেছে, মানে ভারতীয় হিন্দু কোনো ধর্ম নয়, সনাতন ধর্ম। দেখুন আচ্ছা ঠিক আছে, এইটা ভারতবর্ষের তামিল যেরকম একটি মানে ভাষা, আমাদের দেশের একটি 16টি যে জাতীয় ভাষা, তার মধ্যে যেমন একটি জাতীয় ভাষা বাংলা, অহমিয়া, ওড়িয়া বা পাঞ্জাবি। জাতীয় সঙ্গীতের মধ্যে রবীন্দ্রনাথ বলে গেছে, গুজরাট, মারাঠি সবার নাম বলে গেছে। জাতীয় সঙ্গীত তো অ্যাডপশন স্বাধীনতা পরে অনেকগুলো। হ্যাঁ, মেন টপিকটা একবার আসা যাক, ঠিক আছে? সেটা হচ্ছে যে আমি আশা করি কেউ করবে না, কারণ আমি কাউকে কিছু ডিস্টার্ব করিনি। হিন্দু ঐক্যের প্রশ্ন এলো, ঠিক আছে? আমি বাঙালি ছেলে, দক্ষিণ কলকাতার, মারোয়াড়িরা তাদের মেয়েদের বিয়ে দিতে শুরু করুক হিন্দু বাঙালি ছেলেগুলোর সাথে, তবে বুঝবো হিন্দু ঐক্য। এই 200 বছরে হচ্ছে না, আর কবে হবে? একটা গোয়েঙ্কা একটু দিয়ে দিক, নেওটে একটু দিয়ে দিক, একটা বাঙালি জামাই করুক কয়েকটা, দেখি তো শুধু আমাদের ঘরের মেয়েগুলো জামাই। এটা পাবলিকে আপনারা বুঝে নেবেন, গুনে নেবেন, নিজেরা বুঝে নেবেন যে আমি ঠিক বলছি না, শুনে অবাক হয়ে যাচ্ছে যে সে বেশি ঠিক বলছে, ঠিক আছে? সেটা ঠিক আছে, এগুলো ঠিক না, তাই তো? হ্যাঁ, ঠিক আছে। এবার কথাটা শুনুন, এই যে গোখলে বলে গেছিল, ঠিক আছে? গোখলে বলে গে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, মনে আছে? রিজানুর মেকে একটু ভাই মাঝখানে ঠিক আছে রাজনৈতিক বিতর্ক। আরে ভাই না, নিজে বলতে দাও না। হ্যাঁ, নিশ্চয়ই বাক স্বাধীন, প্রচুর উদাহরণ আছে বলতে। বাঙালির মধ্যে বিবাহ বন্ধন হচ্ছে, প্রচুর উদাহরণ আছে, প্রচুর। আচ্ছা, প্রচুর। তো ঠিক আছে, এবার কথাটা হচ্ছে যে আমাদের এই যে কথাটা বলা হলো যে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো, এটা বলা হতো। আজকে সেই সময় এসে গেছে অন্তত বাঙালিদের মতো নবজাগরণের আদর্শে দীক্ষিত একটি প্রগতিশীল জাতির জন্য যে হোয়াট তামিলনাড়ু থিংস টুডে, সেটা বাংলাকে এবং প্রতিটি অহিন্দি জাতিকে যদি বাঁচতে হয়, অর্থাৎ তাদের 2 ল্যাঙ্গুয়েজ ফর্মুলাটা অনুসরণ করতে হবে। এখানে একটা এই রাজনৈতিক দলগুলো, এখানে কংগ্রেস, বিজেপি, এই ব্যাপারটা হলো আমরা লক্ষ্য করলাম। সঠিক কথা, 67 লড়াই ছিল কংগ্রেসের বিরুদ্ধে এদের, ঠিক আছে? আচ্ছা, কংগ্রেস খুব খারাপ, কংগ্রেস এতটাই খারাপ যে ইন্দিরা গান্ধী এমার্জেন্সির সময় শিক্ষাকে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করে রাজ্য তালিকায় নিয়ে গেল এমার্জেন্সির সময়। কত বড় স্বৈরাচারী! সেই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টটা কিছুতেই রিভার্স করলো না বিজেপি, এবং সেই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের ভিত্তিতে
প্রতিটি রাজ্যের হাতে যে এন্ট্রান্স এক্সামিনেশন ছিল, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, আমি যে ডাক্তারি পেয়েছিলাম সেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে, সেই পরীক্ষাটা তুলে দিল, যেটা বাংলায় পরীক্ষা হতো, নিট পরীক্ষা হলো। এবার নিট পরীক্ষা হলো। নিট পরীক্ষা প্রথমে কি জন্য করেছিল? যাতে এই আমাদের স্টেট বোর্ডগুলো ধ্বংস হয়ে যায়, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর কোনো বাংলায় প্রশ্নপত্র হয় না, ঠিক আছে? আমাদের মতো সংগঠন চিল্লামিল্লি শুরু করলো, সাউথে চিল্লামিল্লি শুরু করলো, তবে থাক। এই ইতিহাসগুলো খুব গুরুত্বপূর্ণ জানা প্রয়োজন, এবং আমি খুশি যে অন্তত ঠাকুমার ভুল রাহুল গান্ধী বুঝেছে। তাদের কংগ্রেসের 2024-এর ম্যানিফেস্টোয় কিন্তু নিটটা রাজ্যের ওপর বাধ্যতামূলক নয়, রাজ্যগুলো নিজেরা বাঁচবে, এই জায়গায় অন্তত এসছিল। কিন্তু বাঙালিকে কিন্তু বুঝতে হবে, এই যে কংগ্রেস, এই যে বিজেপি, ঠিক আছে, এর মধ্যে বাছাবাছি, এটা আমাদের লড়াইটা নয়, ঠিক আছে? এই যে গান্ধী প্রচার সভা করছে, ফান্ড করছে বিড়লা, প্রচার সভার এই রাষ্ট্রভাষা প্রচার সভা, এই কথাটা পুরনো, ঠিক আছে? সামনে কে রয়েছে? নেহেরু প্যাটেল, ওই প্যাটেল যার মূর্তি বানিয়েছে, ঠিক আছে? আজকে কাকে দেখছেন? মোদিকে। পেছনে কে রয়েছে? আদানি। আমাদের এই সংগ্রামটা হচ্ছে এই আরে ভাই দাঁড়াও না ভাই, এই জায়গাটা বললে তো বলতে চাইবি, বলছি দাঁড়া, এটাকে বললে তোমার কথা বলবে বাঙালি, তোমাকে বলছি। এই যে নেহেরু, এই যে বিড়লা, এই যে গান্ধী প্যাটেল, এই যে মোদি, এই যে আদানি, এদের মধ্যে মিলটা হচ্ছে আমাদের শত্রু, এদের মধ্যে একটা কমন সূত্র আছে। সেই সূত্র হচ্ছে হিন্দি সাম্রাজ্যবাদ। যে হিন্দি সাম্রাজ্যবাদ এক হাতে তার পুঁজি বাহু রয়েছে, যে গুজরাটি এবং মারোয়ারি পুঁজির, আরেক হাতে হিন্দি উর্দু এলাকার বিস্ফারিত জনসংখ্যা রয়েছে, এবং এই দুটির শক্তির সমন্বয়ে তারা অহিন্দি এলাকাটাকে যেন তেন প্রকারানো করবে। এই যে বিজেপি যে হিন্দি বলয়ে যেতে, ঠিক আছে, গুজরাটে যেতে, রাজস্থানে যেতে, আমি বলবো 100% এই এলাকার জন্য বিজেপি সুবিধা দেওয়ার জন্য কি না করেছে, তাদের অকৃতজ্ঞ বলা উচিত যদি তারা বিজেপিকে ভোট না দেয়। আবার অহিন্দি এলাকায় যদি বিজেপি যেতে, তাদের নির্বোধ বলা উচিত একই রকম ভাবে, ঠিক আছে? তোমার থেকে লুটে যাকে দিচ্ছে সে তো ভাই ভোট দেবেই, কিন্তু তোমাকে লুটে দিচ্ছে, তুমিও ভোট দেবে? দাঁড়াও এক সেকেন্ড, এখন কথা, এই যে বলা হলো রাষ্ট্রভাষা, এই কথাটা কখনো চাপিয়ে দেওয়ার কথা হয়নি, ঠিক আছে? সুষমা স্বরাজ সে বলেছে হিন্দি রাষ্ট্রভাষা, মিথ্যে কথা বলেছে, উনি আজকে মারা গেছেন, ঠিক আছে, কিন্তু এটা লিপিবদ্ধ আছে, এখনো বেঁচে আছে। ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি এবং বিজেপির প্রেসিডেন্ট ছিল ভেঙ্কাইয়া নাইডু, সে বলেছে হিন্দি রাষ্ট্রভাষা, মিথ্যে কথা বলেছে। অমিত শাহ সে কিনা বলেছে যে অন্য রাজ্য থেকে কেউ যদি কোনো অহিন্দি রাজ্যে ঢোকে, তাহলে তার সঙ্গে আপনি মাতৃভাষায় না হিন্দি ভাষায় কথা বলেন, ও বলে দেওয়ার কি? পশ্চিমবাংলার মাটিতে একখানা বহিরাগত কেউ ঢুকলে তার সাথে আমি কোন ভাষায় বলবো, এটা অমিত শাহ ঠিক করে দেবে। এই কথাটাই হচ্ছে আজকে অমিত শাহ ঠিক করে দেবে। এই বহিরাগত বাংলাদেশ থেকে মুসলমানগুলো আসলে সেটা বহিরাগত না, বাংলা পক্ষের কাছ থেকে। অথচ ভারতবর্ষের নাগরিক অন্য রাজ্যে গিয়ে আজকে তুমি ভাবো তো, এই যে তোমার প্রোগ্রামটা যদি আজকে এই যে মারাঠারা, কয়েকটা লোক যারা বলেছিল যে মহারাষ্ট্রে মারাঠা ভাষাই করতে হবে, মারাঠা ভাষাদের লোকেদেরই চাকরি দিতে হবে, এই ব্যাপারটা যারা ওখানে বাঙালিরা চাকরি করে, যারা গুজরাটে বাঙালিরা চাকরি করে, যারা বিহারে বাঙালিরা চাকরি করে, যারা ইউপিতে বাঙালিরা চাকরি করে, যারা আসামে বাঙালিরা চাকরি করে, যেভাবে ওখানে একটা সময় বাঙালি খেদাও আন্দোলন অ্যাসামিসরা করেছিল, ওই ব্যাপার যদি প্রত্যেকটা জায়গায় শুরু হয়, আজকে ভারতবর্ষ আবার খণ্ডিত হয়ে যাবে। এরা কোথাকার এজেন্ট আমরা জানি না, এটা একদম আইএসআই যেই ভাষায় কথা বলে, বাংলা পক্ষ সেম ভাষায় কথা বলে। জামাতের কথা যে বাংলা ভারতকে যেভাবে করো আজকে দ্বিখণ্ডিত করো, যেভাবে দ্বিখণ্ডিত করো, এই ভাষায় ধর্মের দ্বিখণ্ডিত করো। উর্দু নিয়ে এদের কোনো ভাবনা চিন্তা নেই, আজকে প্রত্যেকটা জায়গায় গিয়ে উর্দু নিয়ে সব কথা হচ্ছে। আজকে উর্দু ভাষা, আজকে বাংলা ভাষার শিক্ষক চেয়েছে বলে আমাদের দুটো ছেলে আজকে নর্থ বেঙ্গলে প্রাণ চলে গেছিল, এই দুটো ছেলে, মনে আছে তো সুজিতদা? তো সুতরাং এইভাবে করে আজকে আমাকে আসবেও, কিন্তু ওনার কাছে যেহেতু নাম করে বলেছে আমাকে 1 মিনিট দিতে হবে, 1 মিনিট, ঠিক আছে? প্রথম কথা, বাংলা পক্ষর স্পষ্ট নীতি, যত মিথ্যাচার করুক তবু বলা দরকার পশ্চিমবঙ্গ কার, পশ্চিমবঙ্গ হচ্ছে ঘটি হিন্দু বাঙালি। কিছুতেই বলতে দেবে না, বলতে দেবে না। আচ্ছা ঠিক আছে, বলতে দেবে না, বলতে দিচ্ছে না কেন? 1 মিনিট দাও, বলতে দাও। পশ্চিমবঙ্গ কার, আমি 1 মিনিট নেব। পশ্চিমবঙ্গ কি করছে, কি অসভ্যতা এগুলো? ওকে, ঠিক আছে। পশ্চিমবঙ্গ কার,
বাংলা পক্ষর স্পষ্ট নীতি, পশ্চিমবঙ্গ হচ্ছে ঘটি হিন্দু বাঙালির, ঘটি মুসলমান বাঙালির, এবং পূর্ববঙ্গ থেকে ধর্মীয় কারণে নিপীড়িত হয়ে পশ্চিমবঙ্গে চলে আসা হিন্দু বাঙালির, স্পষ্ট, গল্প শেষ। ঠিক আছে, এক। এবার দ্বিতীয় কথা বলি উর্দু ভাষা নিয়ে। ঠিক আছে, উর্দু ভাষার বাজেট ডবল করেছে এই বর্তমান বিজেপির সরকার, বাজেট ডবল করেছে, ওখানে এইচআরডি মিনিস্টার একদম বলছে। তার মধ্যে পশ্চিমবঙ্গের মাটিতে ববি হাকিম, ঠিক আছে, সাম্প্রদায়িক গয়া থেকে আসা উর্দুভাষী ববি হাকিম যখন বলেছে যখন 50%, যখন হ্যাঁ ঠিক আছে, এতগুলো পপুলেশন ইউপি বিহার থেকে গেলে ববি হাকিমরা ইলেক্টেড হবে। এবার কথাটা হচ্ছে যে তোমার বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে এলে বলতে দিচ্ছে না, বলতে দিচ্ছে না, সমস্যা অখণ্ড আপনার সমস্যা জায়গা থেকে নিয়ে এসেছিলেন হিন্দু আইএসআইদের বা জামাতের আজকে ছড়িয়ে দিয়ে বাংলাকে ভাগ করতে হতে দেব না। আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই আমি শুনলাম, ওনাকে আসতে ওনাকে আমাকে 30 সেকেন্ড মতো আনইন্টারাপ্টেড দাও। ঠিক আছে, এরকম অসভ্যতাটা না করতে যেতে পারে। উর্দু ভাষা, হিন্দি ভাষা পশ্চিমবঙ্গের যে সহকারী ভাষা এখান থেকে তুলে দেওয়া আমরা দাবি করেছি। পশ্চিমবঙ্গ থেকে হিন্দি উর্দু মিডিয়াম স্কুল তুলে দিতে হবে, সরকারি পয়সা আমরা দাবি করেছি, বিজেপি দাবি করেনি। কেন্দ্রীয় সরকার যে উর্দু ভাষাকে পয়সা দেয় তুলে দিতে হবে আমরা দাবি করেছি, বিজেপি দাবি করেনি। এবং যখন ববি হাকিম এইটা বলেছিল কেএমসির সামনে প্রতিবাদ মিছিল, আমরা করেছি, বিজেপি করেনি। আমি শুরুতেই বলেছিলাম হাই ভোল্টেজ ডিবেটের দিকে এবং হাই ভোল্টেজ রাজনীতি হবে আগামী দিনে এই ভাষা বা এই প্রশ্নে। ইন্ডিয়া ইজ এ ইউনিয়ন অফ স্টেটস, বিভিন্ন সমাহার, কিন্তু এই ভাষা বা এই প্রশ্নে বহুদ ভাষা এবং যে সংস্কৃতি যারা অনেকেই দেখছেন অন্য জায়গা থেকে স্ট্রিমিং এর কারণে, তাই একটা কথা বলে দিই, এই যে বৈচিত্র্যটা, এই বৈচিত্র্যটা কিন্তু ভারতীয় রাজনীতির বৈশিষ্ট্য, এবং এই বৈচিত্র্যের মধ্যে এই প্রশ্নগুলো কংগ্রেসের সময়ও এই প্রশ্নগুলো এসেছে। কিন্তু কংগ্রেসের করে একটা আমাকে ঠিক আছে, এটা কি হচ্ছে উনি বলতে পারলেন না, আমার সময় কেটে গেল, এটা কি করছে, কাকে এনেছো? আচ্ছা, আমরা কথা যেটা বলছি লিপিকা ঘোষ, যে এই জায়গা থেকে দাঁড়িয়ে আগামী দিনে দাক্ষিণাত্যে আপনাদের রাজনৈতিক প্রভাব আছে, কিন্তু এই বিষয়গুলো ভাষা বা এই প্রশ্ন রাজনীতির ঊর্ধ্বে উঠে যায়, যেটা এক ধরনের একটা বড় প্রশ্ন তো আসছে। সেখানে একটা জাতীয় দল হিসাবে অতীতের গরিমার প্রশ্ন থেকে বর্তমানের এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই প্রশ্নে কি কি জবাব আপনি এতক্ষণ ধরে শুনলেন এদের বক্তব্য, আপত্তিকর জায়গা কোনটা লাগছে আগে সেটা বলুন। প্রথমত আমরা বরাবরই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে যেটা বলতে পারি, আমরা বরাবরই আগেও বলে এসেছি, ভারতবর্ষ বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন ধর্মের দেশ, আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, যেটা বিজেপি করে না। ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে না, আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি, এবং সমস্ত ভাষার মানে একদম প্রাধান্য থাকুক, সমস্ত ভাষা মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া হোক, এটা আমরা একেবারেই কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট, আমরা কখনো এটা থেকে যাব না। আর যেটা একটু আগে অনুপ্রবেশের কথা বললো, আজ পশ্চিমবঙ্গে যদি অনুপ্রবেশের জন্য এরা খুব চিৎকার চেঁচামেচি করে, আমরা রিসেন্ট দেখলাম যে ভোটার কার্ডে প্রচুর ভোটার কার্ড এরকম বেরোলো, ভুয়ো ভোটার কার্ড, এটা নিয়েও প্রচুর আলোচনা চলছে। আচ্ছা একটা জিনিস বলুন তো, দিল্লিতে আর মহারাষ্ট্রে যেখানে কংগ্রেসের সরকার কিন্তু নেই, দিল্লি মহারাষ্ট্রে কত অনুপ্রবেশ হয়েছে সেটার একটু হিসাব দিক আমাকে। ওকে, না আমি একটা বড় প্রশ্ন, সময়টা যেহেতু গুটিয়ে আসছে, জনসংখ্যার প্রশ্নটা আপনি তুললেন, জনসংখ্যার প্রশ্নটা বাড়তি, জনসংখ্যার যে যে জাতি সবচেয়ে বেশি গ্রোথ রয়েছে, আমি আজকে এই মুহূর্তে স্ট্যাটিস্টিক্সটা আপনাদের কাছে ভিজুয়ালি দেখাচ্ছি না, কিন্তু সবচেয়ে বেশি যেটা স্বাধীনতার পর প্রায় 3% বিহার, গোবলায় সোজা কথা, সেখানে যে সঞ্জয় গান্ধী যখন কংগ্রেসে ধিকৃত, মানে একেবারে এই তার কোনো যখন এই জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্যাপারটা, আজকে তো তামিলনাড়ু এই প্রশ্নটা বলছে যে 71 সাল ভিত্তিবর্ষ করতে হবে, মানে 71 সালে ইন্দিরা গান্ধী তার 20 দফা কর্মসূচি ঘোষণা করেছেন, সেখানে ভারতবর্ষের এই বাড়তি আবাদি এবং বিভিন্ন জায়গায় এতে যে বিভিন্ন রাজ্যভিত্তিক একটা ভারসাম্যে সমস্যা হবে জানিয়েছিল, কিন্তু তারপরে দেখা গেল এটা বেশ কিছু রাজ্য মানল না,
এবং দক্ষিণ ভারতে এটা পাই টু পাই মেনেছে, এখন তাদের ভয়ঙ্কর একটা অভিমানে লেগেছে। পশ্চিমবঙ্গ মেনেছে, পরিবার পশ্চিমবঙ্গ পরিকল্পনার মেনেছে, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, দাক্ষিণাত্যের বিভিন্ন রাজ্য এবং তারা পরিবার পরিকল্পনার এইটাকে মেনেছে। এবং সেইখান থেকে দাঁড়িয়ে আজকে কেন, আমার কথা হলো যে কেন বলছে না অর্থনৈতিক স্থিরতা নেই, কেন মুদ্রাস্ফীতি, কেন মূল্যবৃদ্ধি, এটা অন্য প্রশ্ন। অর্থনৈতিক স্থিরতার প্রশ্নে জনসংখ্যা যদি আজকে ইস্যু হয়, না আমার কথা আজকে সময় অতিক্রান্ত, আমি আবারও বলছি এই ইস্যু নিয়ে আমরা আজকে সময় পিসিআর আমাকে আচ্ছা ঠিক আছে, ধর্ম ভাষা জাতি এবং যে যে রিজিয়নগুলোতে রয়েছে এবং সেখানে আসন সংখ্যা বেড়ে যাওয়া, এটা এখানে থেমে থাকবে না। প্রত্যেক দিনই দেখা যাচ্ছে এম কে স্ট্যালিন এবং অন্যরাও হয়তো বক্তব্য রাখছেন, আগামী দিনে হয়তো আগামী দিনে ডি কে শিবকুমারও বক্তব্য রাখবেন। কারণ এই প্রশ্নগুলো বিভিন্ন ক্ষেত্রে দক্ষিণ ভারতীয় রাজনীতিতে এটা নতুন না, তবে এই ক্ষেত্রে তামিলনাড়ুর অতীত ইতিহাস আছে, যে কারণে বলা হচ্ছে তার ঘুমন্ত আবেগকে যেন জাগিয়ে না তোলা হয়। এই প্রশ্নে আগামী দিন কি দাঁড়ায়, ডেফিনেটলি আপনাদের কাছে সুগভীর বিতর্ক নিয়ে এসে আপনাদের সে সমস্যা বা আপনাদের প্রশ্নগুলোকে আমরা অবশ্যই অ্যাড্রেস করবো। ধন্যবাদ গর্গ চট্টোপাধ্যায় আপনাকে, লিপিকা ঘোষ আপনাকে এবং প্রীতম দত্ত আপনাকে, তিনজনকে ধন্যবাদ জানিয়ে আজকের জনমত শেষ করছি। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।